প্রেত লোকের হাত ছানি প্রেতস্কোপ। প্রেতস্কোপ অডিও স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেব ভট্টাচার্য। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের স্পেশাল নিবেদন প্রেতস্কোপ অডিও স্টেশন। পরিচালনায় দেব ভট্টাচার্য ও সহ পরিচালনায় মিষ্টি সামন্ত। আজকের গল্প তন্ময় মুখার্জির লেখা বীজের অন্তিম পর্ব তথা অষ্টম পর্ব। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মুখার্জি। গত 2 মাস ধরে আমার লেখা বীজ গল্পটিকে প্রত্যেক সপ্তাহের রবিবার দিন প্রেতস্কোপ অডিও চ্যানেলে শোনার জন্য এবং গল্পটিকে অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটি সম্পর্কে এখানে কিছু কথা বলে রাখি। এই বীজ গল্পটি আমার একটি অলৌকিক সিরিজের 5ম গল্প। এই সিরিজের প্রথম গল্প সতীদায়নীর ঘাট। সেখানে লেখক তার মাকে একজন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে নিয়ে যান, কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকতেই লেখক দেখেন তার কলেজেরই এক বন্ধু এই সেই ডাক্তার নিলয় চক্রবর্তী। প্রায় অনেক বছর পরে পুনরায় দেখা হয়ে যাওয়াতে বেশ অনেকক্ষণ কথা হয় দুজনের মধ্যে। এরপর লেখক একদিন তার ডাক্তার বন্ধুর বাড়িতে তার আমন্ত্রণে যায়। সেখানে ডক্টর নিলয় চক্রবর্তী তাকে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনার কথা শোনায়। লেখক হতবাক হয়ে যায় ঠিকই, কিন্তু ঘটনাটি বিশ্বাস করে না, যেহেতু সে নিজে চোখে দেখেনি। এদিকে নিলয় চক্রবর্তী যেহেতু নিজে প্রত্যক্ষ করেছে ঘটনাগুলোকে, তাই লেখকের কাছে বিশ্বাস করাতে বাধ্য করায়। আর আজকের এই যে বীজ গল্পটি, এই গল্পটিতে নিলয় চক্রবর্তীর কাছে একটি সুযোগ এসে যায় যে লেখককে তাকে অলৌকিক ঘটনার মুখোমুখি দাঁড় করাবে। আজকের শেষ পর্বটি যদি আপনারা শুনেন, তবেই শেষ পর্যন্ত আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের জগতে আজও অলৌকিক ঘটনা বলে কিছু ঘটে। আর তবে দেরি না করে, বেশি কথা না বলে, চলুন শুনে দেখি আজকের গল্প বীজ। নমস্কার। বিভিন্ন কণ্ঠ চরিত্রে সৈকত দাস, সৌভিক গাঙ্গুলি, সুমন চক্রবর্তী, সম্রাট মুখার্জি। গল্প পাঠে এবং গল্পের লেখকের চরিত্রে আমি দেব ভট্টাচার্য। এখন শুনতে চলেছেন তন্ময় মুখার্জির লেখা বীজের অন্তিম পর্ব। বৃষ্টি ভেজা গভীর রাত, তাই জনহীন রাস্তায় আমি, নিলয়, বসাকবাবু আর তার সাথে আরো 6 জন পুলিশের লোকজন। আমরা এগিয়ে যাচ্ছি নিঃশব্দে। মাঝে মধ্যে হালকা হাওয়ার পরশ লেগে শরীরটাকে আরো উত্তেজিত করে তুলছে। হাঁটতে হাঁটতে ভাবছি, জানি না আজ রাতে কি হবে। যদি সুযোগ পাই তাহলে সাধুটার আজ দফা রফা করে ছাড়বো। লাল সুরকি বাঁধাই রাস্তাটা সোজা চলে গেছে কোন দিকে খেয়াল করিনি। আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে রাস্তা থেকে ডান দিকে খানিকটা ঢালু পথে নেমে গেলাম। এই দিকে একটা রাস্তা আছে, তবে পায়ে চলার ফলে একটা সরু অস্পষ্ট রেখা তৈরি হয়েছে। নিঃশব্দে সেই রাস্তা ধরে চলেছি। আমার সামনে বসাকবাবুর 3 জন লোক টর্চের আলো দেখিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর আমাদের পিছনেও 3 জন আসছে। জঙ্গলটা এই দিকে আরো যেন বেশি বলে মনে হতে লাগলো। অবশ্য এই রকম ঘুটঘুটে অন্ধকারে সবকিছুই ওই রকম মনে হয়। যাই হোক, সেই আগাছার জঙ্গল ভরা সেই পথ ধরে বেশ কিছু দূর গিয়ে টর্চের আলোতে একটা ইটের সামান্য ভাঙা স্তূপের গাঁথনি নজরে পড়ল। অবশ্য সেটা কাটা ঝোপের মধ্যে থেকে উকি দিচ্ছে। দেখে মনে হলো এটা এককালে হয়তো মন্দিরটার গেট ছিল। আজ আর তেমন কিছুই নেই। আমাদের সামনে থাকা পুলিশের একজন লোক তার হাতের ইশারায় সেইখানে দাঁড়িয়ে যেতে বললেন।
আমরা দাঁড়িয়ে গেলাম। এরপর আমাদের সামনে একটা অবাক কাণ্ড ঘটে গেল। আমাদের অন্ধকারের পথ দেখিয়ে নিয়ে চলা সামনে লোকগুলোর মধ্যে একজন তার মুখ থেকে বেশ জোরে পেঁচার ডাক দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আর তার সাথে সাথেই আমাদের একবার ডাইনি আর একবার বায়ে 2-3টে পেঁচার ডাক শুনতে পেলাম। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। নিলয় ফিসফিস করে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ওদের সিগন্যাল, সবাই রেডি আছে সেটাই জানালো। নিলয়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। সত্যি তারিফ না করে পারা যায় না। এরপর আরেকটুখানি এগিয়ে যেতে ইশারা হলো, সামনে থেকে একটা ভাঙা পাঁচিলের সামান্য অংশ নজরে পড়ল। আর সেইখানেই ঝোপের মধ্যে আমরা লুকিয়ে বসে রইলাম। পাঁচিলটার ইট খসে পড়া অংশের ফাঁকা দিয়ে সামনে তাকিয়ে দেখলাম আমরা ঠিক মন্দিরটার বাঁ সাইডে আছি। আর সেখান থেকে মন্দিরটার প্রায় সবটাই দেখা যাচ্ছে। সামনে দেখলাম মন্দিরের বাইরে চাতালে একটা মাটির প্রদীপ জ্বলছে, আর ছিন্নমস্তা কালী মায়ের সামনে আরেকটা প্রদীপ জ্বলে আছে। সবই ঠিক আছে, কিন্তু রাত তখন প্রায় 12টা 15 হয়ে গেছে। পাখিটার দেখা নেই। আমরা এখানে আসতে দেরি করিনি তো, কে জানে। একটু অপেক্ষা করে থাকতে হবে, তাই বসে রইলাম। খানিকক্ষণ বাদে আমার ডান দিকে বেশ খানিকটা দূর থেকে আবার একটা পেঁচা ডেকে উঠল। আর তারপরেই আমার কানে ভেসে এলো আরেকটা শব্দ, ডুগডুগ ডুগডুগ ডুমরু ডুমরুর শব্দ পাচ্ছি। আর সেই শব্দটা ডান দিকের অন্ধকারের জঙ্গলের ভিতর থেকে এক নাগারে বাজতে বাজতে এগিয়ে আসছে। আর তার সাথে ভেজা কাকড় বিছানো মাটির উপর কাঠের খড়মের খট খট শব্দ। আর সেই শব্দ খুব দ্রুত এগিয়ে আসছে মন্দিরের দিকে। খানিকক্ষণ বাদে এইবার একটা আলো দেখতে পেলাম, সেই দিকে থেকেই এগিয়ে আসছে। আর সেই আলোতেই বাবা জীবনের আবির্ভাব ঘটল। ওই তো সেই সাধু বাবা, কিন্তু তার মুখের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। দেখে মনে হলো কোনো কারণে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত। তার মাথার জটাগুলো যেন বাতাসে উঠতে উঠতে আসছে। চোখে তার প্রতিহিংসার আগুন জ্বলছে। খালি গায়ে লাল একটা নিংটি পরা, বা হাতে একটা ডুমরু যেটাকে সে অনবরত বাজিয়েই চলেছে। আর ডান হাতে একটা কাপড়ে একটা টুকরো। কাপড়ের টুকরো? কাপড়ের টুকরোটা দেখে চিনতে পারলাম। হঠাৎই মনে পড়ে গেল, আরে এটা তো আজ বিকেলে নিশিকান্ত বাবু আমাকে ওই রকম একটা জামা দিয়েছিলেন। এটা তো তার জামার কাপড়ের টুকরো, কিন্তু এটা পেল কোথায়? মনে পড়লো ভোলাকে মারার সময় ভোলা হাত দিয়ে আমার জামার পকেটটা টেনে ছিঁড়ে দেয়, আর সেটাই কি? কিন্তু এই সাধু বাবা পেল কোথায়? তার মানে কি সেই সময় বাজারে সাধু বাবা দূরে দাঁড়িয়ে আড়াল থেকে লক্ষ্য করছিল তখন? আর আমরা চলে যেতেই সেই কাপড়ের টুকরোটা সে রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কিন্তু কেন? এই কেনর উত্তর পেলাম ঠিক, কিন্তু সেটা দেখে আমারই শুধু নয়, সাথে থাকা নিলয় আর বসাকবাবু এবং তার সঙ্গীরা শিউরে উঠল। সাধু বাবা মোমবাতি হাতে নিয়ে ডুমরু বাজাতে বাজাতে মন্দিরের সিঁড়ি দিয়ে চাতালে উঠে দাঁড়াতেই সেই জঙ্গলের ভিতর থেকে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনে মুখ কেঁপে উঠল। গতকাল রাতেও এই একই জন্তুর গর্জন বারবার শুনেছিলাম, তাই বুঝতে পারলাম যে এটা সেই অজানা জন্তুটারই গর্জন। আর সেই গর্জনের সাথে সাথেই আমাদের ডান দিকের সেই জঙ্গলগুলোকে যেন উত্থাল পাথাল করে দিয়ে দুটো লাল জ্বলন্ত চোখ বেরিয়ে এলো। দেখলাম প্রায় 8 ফুট উচ্চতার একটা কালো পশমওয়ালা ভাল্লুক। তার শরীরে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঝোপ জঙ্গলগুলোকে নিজের তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে ছাড়খাড় করে দিতে দিতে মন্দিরের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম যে জামার ওই টুকরোটাকে ভাল্লুকটার নাকে ধরে তার গন্ধ শুকিয়ে নিশিকান্ত বাবুকে গতকালকের মতো মারতে গিয়েছিল, কিন্তু তার পারেনি বলে সেই রাগে জন্তু আর জন্তুর মালিক দুইজনেই ফুঁসছে।
নিশিকান্ত বাবু আর নিমাই কাকাকে আজ রাতে এমন এক জায়গায় লুকিয়ে রেখে এসেছিলাম যে ওই রকম আরো 10টা ভাল্লুককে তার জামার গন্ধ সকালেও এই জীবনে তার খুঁজে পাবে না। না, পুলিশ কোয়ার্টারে না, কারণ সেই খবর ইতিমধ্যেই যে জায়গা মতো পৌঁছে গিয়েছিল তা আমার সাধু বাবার ইনফরমার ভোলার থেকে জেনে ফেলেছিলাম। তাই তাকে অন্য জায়গায় সরিয়ে দিলাম। সে কথা পরে বলছি, এখন বলতে গেলে অনেক বলতে হবে, তাই ধৈর্য ধরে থাকতে হবে। সাধু বাবাকে দেখলাম ডমরু বাজানো থামিয়ে কয়েক টুকরো মাংস না কি যেন ছুঁড়ে দিল ভাল্লুকটার মুখের কাছে, আর ভাল্লুকটা সঙ্গে সঙ্গে হামলে পড়ে সেটাকে নিমেষের মধ্যে খেয়ে ফেলল। এরপর সাধু বাবা তার মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে মন্দিরের চাতালের উপরে যেখানে যজ্ঞের বেদিটা ছিল সেইখানে গিয়ে বসে ধ্যান মগ্ন হয়ে কি যেন সব বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। এরপর সেখান থেকে উঠে পড়ে ভাল্লুকটাকে দেখলাম কিসের একটা জল ছিটি দিয়ে নিজের কাছে ডেকে এনে তার নাকের সামনে নিশিকান্ত বাবুর জামার পকেটের ছেঁড়া কাপড়ের টুকরোটা শুকিয়ে দিতেই ভাল্লুকটা যেন আরো একবার গর্জন করে উঠে বাতাসের মধ্যে গন্ধ শুকতে থাকে। সেই সময় আমার জামায় একটা টান অনুভব করলাম। কি হলো বুঝতে পারলাম না। তারপর একটা কনুয়ের গুঁতো খেয়ে বুঝতে পারলাম যে নিলয় আমাকে ইশারা করে বলতে চাইছে যে সেই জামাটাই এই সময় তুই তোর গায়ে পড়ে আছিস। ব্যাস, আমার আত্মাটা যেন বেরিয়ে যাওয়ার জোগাড় হয়ে গেল। এখন কি করব? জামাটাকে খুলে অন্ধকারের মধ্যে কোথাও ফেলে দেবো কি? এই কথাটা ভাবতেই আবার একটা গর্জন শুনতে পেয়ে চমকে তাকিয়ে দেখি সেই হিংস্র প্রাণীটা গর্জন করতে করতে আমার দিকেই যেন ধীরে আসছে। অশোকবাবু ঝোপ থেকে বেরিয়ে পড়ে জন্তুটাকে লক্ষ্য করে গুলি চালাতে গেলে ভল্লুকটা তার এক থাবায় পিস্তলটাকে ফেলে দিয়ে আমার দিকে তেড়ে এলো, আর আমি ঝোপ থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়ি গিয়ে মুড়ি করে দৌড় দিলাম সামনের দিকে। কোন দিকে কি বুঝতে পারছি না, বোঝার দরকার নেই। এই হিংস্র প্রাণীটার হাত থেকে বাঁচতে হলে আমাকে আজ শুধু দৌড়তে হবে, এইটুকুই শুধু জানি। নিলয় কোথায়, বসাকবাবু আর তার লোকজন কোথায়, কে কোথায় আছে কিচ্ছু জানি না। আর আমার সামনে শুধু দুর্ভেদ্য অন্ধকার, আর তার ভিতর দিয়ে ঝোপ জঙ্গলের ভিতর আমি শুধু দৌড়াচ্ছি। আমার পিছনের গাছপালা যেন সব মরমর শব্দ করে ভেঙে দিতে দিতে বিভৎস গর্জন করতে করতে ছুটে আসছে হিংস্র প্রাণীটা। আমার আশেপাশের জঙ্গল থেকে ঝুপঝাপ শব্দ করে কয়েকজন লোক টর্চ হাতে যেন ছুটে চলেছে আমার সাথে তাল মিলিয়ে। আমার পিছন থেকে একটা গুলি চালানোর শব্দ শুনতে পেলাম, আর করে কি যেন চিৎকার করে উঠল। বুঝতে পারলাম না কি, জানার দরকারও নেই, কারণ আমাকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। জঙ্গলের ভিতর দিয়ে কত দূর দৌড়ে এসেছি জানি না, আমি হঠাৎ করেই যেন একটা খড়ের গাদার ওপর ঝুপ করে পড়ে গেলাম, আর তার ভিতরেই যেন ঢুকে গেলাম। আমার চোখের সামনে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি সেই ভয়ঙ্কর গর্জনের শব্দ এগিয়ে আসছে আমার দিকে। আমাকে কি দেখতে পাবে তাও জানি না, তবুও চোখ বন্ধ করে খুব ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। শুনেছিলাম মরার মতো শুয়ে থাকলে ভল্লুক কিছু করে না, কারণ ভল্লুক মরা জিনিস খায় না। তবুও যেভাবে দৌড়েছিলাম তাতে হাঁপাতে হাঁপাতে বুক ফেটে যাচ্ছিল। কিভাবে নিজেকে সামলে রেখেছি তা একমাত্র আমিই জানি। খানিক পরে খড়ের গাদার আশেপাশে সেই জন্তুটার ঝুপঝাপ করে চলার শব্দ পাচ্ছি, আর তার গন্ধ শোকার সেই গতকাল রাতের শব্দটা, যে শব্দটা নিশিকান্ত বাবুর বাড়িতে আমাদের ঘরের পিছনের জানলায় পেয়েছিলাম। এরপর হঠাৎই আমার বন্ধ চোখে একটা নীল রঙের তীব্র আলো এসে পড়ল, আর তাতেই আমি চোখ খুলে দেখি নিলয় আমার সামনে দাঁড়িয়ে। তার ডান হাতে কি একটা যেন ধরে আছে, আর তার থেকেই সেই তীব্র আলোটা বেরিয়ে আসছে। খড়ের গাদা থেকে নিশ্চিন্তে বেরিয়ে এসে অবাক হয়ে দেখলাম নিলয় সামনে সেই ভয়ঙ্কর হিংস্র ভাল্লুকটা মাথা নিচু করে বসে আছে। নিলয় আমাকে বা হাতের ইশারায় চলে যেতে বলল,
কিন্তু বন্ধুকে এই হিংস্র প্রাণীটার কাছে ছেড়ে দিয়ে কি করে চলে যাই? আমি দাঁড়িয়েই রইলাম। নিলয় পিছনে তাকিয়ে বলল, চলে যা, আমার কিচ্ছু হবে না, চিন্তা করিস না। এখান থেকে সোজা চলে গিয়ে তোর বাঁ হাতেই দেখবি বসাকবাবু দাঁড়িয়ে আছেন মন্দিরের সামনে, তাকে গিয়ে ডেকে নিয়ে আয়। আমি এটাকে সামলে নিয়েছি, ও এখন আর কিচ্ছু করতে পারবে না। যা, শিগগিরই যা। কি করব বুঝে উঠতে পারলাম না। জন্তুটার দিকে তাকিয়ে দেখলাম সেটা যেন আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কেন? নিলয় কি এমন করলো যে এই রকম একটা হিংস্র প্রাণী মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে গেল? আর ওর হাতে ধরে থাকা ওই জিনিসটা কি, যার থেকে এইরকম একটা নীল রঙের তীব্র আলো বেরিয়ে আসছে? উত্তরটা হয়তো পরেও নিশ্চয়ই জানাবে। ও আজ পর্যন্ত আমার কাছে কোনো কথা লুকিয়ে রাখেনি, তাই ওর কথাটা শুনে আমি একটুখানি ধাতস্থ হয়ে ছুটে গেলাম বসাকবাবুর খোঁজ করতে। বুঝতে পারলাম আমি যে অন্ধকারের মধ্যে ছুটে চলেছি সেটা একটা রাস্তাই হবে, কারণ পায়ের নিচে কাকরের শব্দ পাচ্ছি, আর সেটা আমার জুতোর জন্যই হচ্ছে। অনেকটা পথ এসে বাঁদিকে অনেকগুলো টর্চের আলো দেখতে পেয়ে ছুটে গেলাম। দেখলাম বসাকবাবু আর তার লোকজন দাঁড়িয়ে আছে। আমাকে ছুটে আসতে দেখে তিনি দৌড়ে এসে আমাকে ধরে ফেলে বললেন, আরে এই তো মিস্টার চ্যাটার্জিকে পাওয়া গেছে। আরে আমরা তো আপনাকে খুঁজতে যাওয়ার প্ল্যান করছিলাম, জঙ্গলটাকে সার্চ করবো বলে রেডি হচ্ছিলাম। যাক, আপনি এসে পড়েছেন, ভালোই হয়েছে। আপনি ঠিক আছেন তো? আর সেই হিংস্র ভাল্লুকটা কোথায় গেল? আমি হাঁপাতে হাঁপাতে বসাকবাবুকে বললাম, শিগগির ওই দিকটায় চলুন, নিলয় সেই জন্তুটাকে কোনো রকম ভাবে আটকে রেখেছে। ওটাকে ধরতে না পেলে নিলয়কে বাঁচানো যাবে না। নিলয় মানে আপনার বন্ধু ডক্টর চক্রবর্তীর কথা বলছেন কি? হ্যাঁ স্যার, শিগগিরই চলুন। কিন্তু ডাক্তারবাবু তো মন্দিরটির ভিতরের কোনো একটা গুপ্ত কুঠুরিতে আছেন, তার সাথে আমার লোকজনকে নিয়ে তিনি সেখানেই গেছেন। ওই সাধু বাবাটি এই মন্দিরের ভিতরের কোনো একটা গুপ্ত কুঠুরিতে ওই ভয়ানক জন্তুটাকে আটকে রাখতো, তাই সেখানেই সার্চ করতে গেছেন আর কি। আর উনি ঠিক আছেন, কিচ্ছু চিন্তা করবেন না। আর আমরা ইতিমধ্যে সাধু বাবাটিকে ধরেও ফেলেছি। পালাবার চেষ্টা করেছিল, কিন্তু সাধু বাবাটির পা লক্ষ্য করে গুলি চালিয়ে দিল আমার একজন অফিসার। আমার পিস্তলটা আবার পাঁচিলের ভিতরে পড়ে গেছিল, পরে গিয়ে সার্চ করে খুঁজে পেলাম। ওই তো ডাক্তারবাবু। আমাকে অবাক করে দিয়ে নিলয়কে টর্চ হাতে নিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতে দেখলাম। আর আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস? ওহ, আমি ভাবলাম আর বোধহয় তোকে। এইটুকু শুনতে পেয়েছিলাম অজ্ঞান হওয়ার আগে। আর আমার চোখ খুলেছিল পরের দিন সকাল 7টায় পুলিশ কোয়ার্টারের ঘরে। উঠতে গিয়ে আমার গায়ে বন্ধুর পরশ পেলাম আর তার কণ্ঠস্বর শুনতে পেলাম। এখন ঠিক আছিস? কিন্তু মাথাটায় প্রচন্ড ব্যথা। ওষুধ দিয়েছি, বিশ্রাম কর, পরে কথা বলিস। নিমাই কাকা চা নিয়ে এলো, আর তার পিছনে এলো নিশিকান্তবাবু। নিশিকান্তবাবু একটা চেয়ার টেনে আমার সামনে বসে পড়লেন। এখন ঠিক? চা খেতে খেতে বললাম, হ্যাঁ, আর আপনি? বুঝতে পারলাম মুখে বলছেন ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে থানার লকআপের ভিতরে ওই চোরা একটা অন্ধকার ঘরের মধ্যে তিনি কিভাবে রাত কাটিয়েছিলেন। ওনার প্রাণটা যে বেঁচে গেছে তা আমার থেকে আর কেউ ভালো জানে না। আমাকে বিশ্রাম নিতে বলে উনি চলে গেলেন। সকাল 10টা নাগাদ শরীরটা ঠিক হয়ে গেল। পুলিশ কোয়ার্টারেই হাত মুখ ধুয়ে একেবারে স্নান সেরে তৈরি হয়ে নিলাম। নিলয় বলল, কোথায় যাচ্ছিস এখন? থানায় যাব। কিন্তু গতকাল রাতে তোর হঠাৎ কি হয়েছিল সেটা বলবি তো। অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? চেয়ার টেনে নিয়ে এসে ওর সামনে বসে গতকালের রাতের সমস্ত ঘটনার কথা খুলে বলতে ও হেসে বলল, অলৌকিক বলে কিছু আছে কিনা জানতে চাইছিলিস, তা না? এখন নিজের চোখে দেখে নিলি। এইবার বোধহয় তিনি আমার রূপ ধরে এসে তোকে বাঁচিয়ে দিয়ে গেছেন। তুই গতকাল রাতে অজ্ঞান হয়ে গেলি, তখন তোকে ধরাধরি করে জিপে করে তুলে বসাকবাবুর লোকজন এইখানে নিয়ে আসে, আর আমিও তোর সঙ্গেই এসেছিলাম।
তোর সেবা শুশ্রূষা করে বসাকবাবু এসে তোর কথাটা বলে, তুই ওনাকে ছুটে এসে কি কি বলেছিলিস। তাই আমরা দুইজনে আবার সেই জঙ্গলে গিয়ে খড়ের গাদায় খোঁজ করে দেখে এসেছি, কিচ্ছু নেই। তাই আবার ফিরে এলাম। সাধু তো পায়ে গুলি খেয়ে পড়ে যেতেই বসাকবাবুর লোকজন তাকে ধরে ফেলে, তারপর হাতে হাতকড়া পরিয়ে থানায় তুলে নিয়ে যায়। হ্যাঁ, সকালে বসাকবাবুর মুখে শুনতে পেলাম যে সে সাধু স্বীকার করেছে যে নিশিকান্ত বাবুর বাবার কাছে যে নাগা সাধুটি ছিল এ হলো তার শিষ্য। নাগা সাধুর ক্যান্সার ছিল, তাই তিনি আর বেশি দিন বাঁচবেন না জেনে সে তার শিষ্যটিকে নিজের সমস্ত গুপ্তবিদ্যা শিখিয়ে দিয়ে যায়। ওই পুঁথির সমস্ত কথাগুলোও নাকি বলে দিয়ে যায়। নাগা সাধু নাকি বলেছে যে একটা এমন পুঁথি ওই বাড়িটায় আছে যেটা পেরে নাকি অনেকগুলো শক্তি সে পেয়ে যাবে, তাই ওটাকে যে করেই হোক তোমাকে নিয়ে আসতে হবে। আর আমি মরে গেলে সেই পুঁথিতে লেখা সাধনাগুলো করতে পারলেই আর তাকে কেউ আটকে রাখতে পারবে না। আর তারপর থেকেই সুযোগ খুঁজছিল। নিশিকান্তবাবুর সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে তারপর তার গুপ্তবিদ্যাকে কাজে লাগিয়ে ওই জঙ্গলের মধ্যে থেকেই একটা ভল্লুককে নিজের মন্ত্রশক্তি দিয়ে কবজা করে এনে পুরনো মন্দিরটার মাটির নিচে একটা গুপ্ত কুটিরিতে আটকে রাখত, আর রাতের বেলা সেটাকে বার করে এনে রক্ত মাংস খাইয়ে খাইয়ে ওটাকে আরও হিংস্র করে তুলেছিল। সাধুটার বেতাল চালান নামে কি একটা গুপ্তবিদ্যা নাকি আছে। ভল্লুকটার মধ্যে নাকি বেতালকে নিয়ে এসে প্রবেশ করাতো। ওই ভূতে ভর করা কেস আর কি। ওই বেতাল ভাল্লুকটার ঘাড়ে চেপে বসতো, আর তার জন্যই সে ওই রকম মানুষের রূপ ধরে মানুষের মতো কথা বলতে পারত, আবার হাওয়ায় মিশেও যেতে পারত। আজব জিনিস। এখন সেই ভল্লুক আর বেতাল যে কোথায় হাওয়া হয়ে গেল তা জানি না বাবা। তুই গতকাল রাতে যা দেখেছিলিস, আমার তো মনে হয় বিধাতা স্বয়ং এসে তাকে নিয়ে চলে গেছে। না হলে তো অন্তত ভালুকটার শরীরটা সেখানেই থাকতো। যাই হোক, এখন আর ভয় নেই, সব ঠিক আছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, তাহলে আর কি, বাঁকুড়ায় এসেছি যখন তখন চল এখানকার সমস্ত জায়গায় ঘুরে আসি। আছি তো আরো 3 দিন। তাই চল এবার একটুখানি ঘুরে আসি। আগে যে আমাকে একবার থানায় যেতে হবে। কেন? বসাকবাবুর সাথে দেখা করবি? না, সাধু বাবার দর্শন করতে হবে একবার। দেখিস এইবার আবার তাকে মেরে ফেলিস না যেন, নাহলে কেস খেয়ে যাও। তোকে বিশ্বাস নেই। সমাপ্ত। এতক্ষণ শুনছিলেন প্রেতোস্কোপ অডিও স্টেশন, প্রেতোস্কোপ লাইভ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উদ্দেশ্য সফল করার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।